স্টুডেন্ট তো আজকে আরেকটা এবিটি এর জিওগ্রাফি সেট নিয়ে আমরা চলে এসেছি। জিওগ্রাফি যেটা ফার্স্ট রয়েছে 57 পেজে। তো সেট 1 জিওগ্রাফি। তো জিওগ্রাফি যে সমস্ত কোশ্চেন্স রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, এদিক থেকে ওদিকে মেলানো, যে সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আমরা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও তোমরা আই বাটামে গিয়ে হিস্ট্রি এবং লাইফ সায়েন্স দেখতে পারো। এরপর আমাদের ফিজিক্যাল সায়েন্সও আসছে। তো মোটামুটি আমরা যে কটা সাবজেক্ট রয়েছে সেগুলো সব কটাই, যেগুলো শর্ট কোশ্চেন রয়েছে, মাল্টিপল চয়েস, এমসিকিউ যা যা আছে সব কিছু আমরা কিন্তু কভার করছি। তো পরীক্ষার বেশি দিন দেরি নেই, তো বেশি দেরি করে আমরাও কোনো লাভ নেই আমাদেরও। তো আমরা শুরু করে দিচ্ছি প্রথম জিওগ্রাফি। তোমরা 57 পেজ খুলে নাও টেস্ট পেপার এবিটি এর। প্রথম প্রশ্ন আজকে হচ্ছে যেগুলো বিকল্প আছে, অর্থাৎ মাল্টিপল চয়েস, ঠিক আছে, বিকল্প যেখানে 14খানা কোশ্চেন রয়েছে, তোমাদের 1 নম্বর করে সেগুলো করতে হবে। 1.1 1.1 প্রথম প্রশ্ন হচ্ছে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয়টি হলো। কতে বলা হচ্ছে অবঘর্ষ, খতে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়, গতে বলা হচ্ছে দ্রবণ ক্ষয়, আর ঘ হচ্ছে জলপ্রপাত ক্ষয়। তাহলে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এখানে আনসার কি হবে? আনসার কি হবে এখানে? অবঘর্ষ নাকি ঘর্ষণ ক্ষয় নাকি দ্রবণ ক্ষয় নাকি জলপ্রবাহ ক্ষয়? তো এখানে আনসার হবে কিন্তু দ্রবণ ক্ষয়, ঠিক আছে। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হচ্ছে দ্রবণ ক্ষয়। নেক্সট অপশান হচ্ছে এখানে 1.2 পৃথিবীর অ্যালবেডারের পরিমাণ, পৃথিবীর অ্যালবেডার যে পরিমাণ রয়েছে সেটা কত পার্সেন্ট? 32% না 34% নাকি 36% নাকি 38%? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? তাহলে এখানে আনসার হবে খ, অর্থাৎ হচ্ছে 34%, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 3, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ কি? ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ কি? এখানেও 4টে অপশান, নদীর পার্শ্বক্ষয় নাকি নদীর খাড়া ঢাল নাকি নদীর নিম্নক্ষয় নাকি কোনোটাই নয়। তো আনসারটা দেখি, তোমরা একটু বলো, ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে কিন্তু তোমরা কমেন্টে লেখো যে এখানে আনসারটা কি হবে। নদীর যে ক্যানিয়ন রয়েছে, ক্যানিয়নের আই আকৃতি, সেই আই আকৃতির হওয়ার যে প্রধান কারণ, সেই প্রধান কারণটা কি? এখানে নদীর পার্শ্বক্ষয়ের জন্য হয় নাকি নদীর যে খাড়া ঢাল সে তার জন্য হয় নাকি নদীর নিম্ন ক্ষয়ের জন্য হয় নাকি এর মধ্যে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনোটাই নয়। তো আমরা আনসার এবার আস্তে আস্তে তোমাদের দেব। আনসার হচ্ছে এখানে গ, অর্থাৎ নদীর নিম্ন ক্ষয়ের কারণে ক্যানিয়নের আই আকৃতি হওয়ার প্রধান কারণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে 1.4, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত হয় তা হলো, এক হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান নাকি নির্দিষ্ট উচ্চতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা নাকি গ হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি নাকি উষ্ণতা হ্রাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস, কোনটা হবে? তো 1.4-এর যে আনসার সেটা হবে তোমাদের নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। ঠিক আছে, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের উপরে বিষয়ের সাথে যুক্ত হয় তা হচ্ছে নির্দিষ্ট উচ্চতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা যাবো 1.5-এ। 1.5-এর প্রশ্ন হচ্ছে একটি অগ্নি সঞ্চারক বজ্র পদার্থের নাম কি? মিথাইল নাকি সীসা নাকি আর্সেনিক নাকি ডিডিটি? কি হবে? 1.5-এ একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম হচ্ছে এখানে আর্সেনিক, ঠিক আছে। আচ্ছা, ছয় হচ্ছে কি হচ্ছে না, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 1 আনাইমুদি, 2 হচ্ছে স্যাডলপিক, গ হচ্ছে ভাস্কর এবং চ হচ্ছে নকরেক, ঠিক আছে। তো কি হবে এখানে? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম। তোমরা কমেন্টে ভিডিওটাকে পজ করে বলো দেখি তোমাদের কি মনে হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। 1.6-এ রয়েছে এবিটিএ টেস্ট পেপার জিওগ্রাফি 57 পেজের। তো আমরা আনসারটা এবার আস্তে আস্তে বলি। আনসারটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, ঠিক আছে। আচ্ছা, 1.7, পৃথিবীর সর্বাধিক উচ্চতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোথায়? নিরক্ষীয় জলবায়ুতে নাকি মৌসুমী জলবায়ুতে নাকি ভূমধ্যসাগরীয় জলবায়ুতে নাকি উষ্ণ মেরু জলবায়ুতে? কি মনে হচ্ছে পৃথিবীর সর্বাধিক উষ্ণতা এবং সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোথায়? নিরক্ষীয় জলবায়ুতে। তো এটা তোমার কিন্তু এখানে মাল্টিপল চয়েস রয়েছে, তো মাল্টিপল চয়েসটা তোমরা চেষ্টা করবে এখানে অপশানগুলো বাদ দিয়ে তোমরা আনসারটা বলতে পারছো না সেটা দেখতে। নিরক্ষীয় জলবায়ুতে ধরো এরকম প্রশ্ন এলো যে পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোন অঞ্চলে বা কোন জলবায়ুতে, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে 1.7-এর যে আনসারটা হবে সেটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে, ঠিক আছে।
অর্থাৎ নিরক্ষীয় জলবায়ুতে পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে 1.10 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 21শে মার্চ নাকি 21শে সেপ্টেম্বর নাকি 5ই জুন নাকি 22শে ডিসেম্বর? কি শীতকালে নাকি গরমকালে না কখন 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 হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস? কখন হচ্ছে? ডিসেম্বর না জুন না সেপ্টেম্বর না মার্চ? কোন মাসে কোন তারিখে হচ্ছে বিশ্ব? খুবই ইজি, মানে এটা যে কোনো বাচ্চা ছেলেও কিন্তু বলে দিতে পারবে। হিস্ট্রির আগের দিন যে পেপার করিয়েছি সেখানেও কিন্তু এই কোশ্চেনটা ছিল, তো অলরেডি সেখানে হিস্ট্রিতে আমরা কোশ্চেনটা করিয়েছি। তো এই অপশানটা এটা কোন অপশান হবে তোমরা অবশ্যই সকলে জানো, তো আনসার ইজ 5ই জুন। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, অর্থাৎ গ গ 1.8। আচ্ছা, এবার 1.9 আমরা যাই। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো ক হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প নাকি লৌহ ইস্পাত শিল্প নাকি বস্ত্র বয়ন শিল্প নাকি পেট্রো রসায়ন শিল্প? 1.9-এ কী হবে? এখানে বস্ত্র বয়ন শিল্প হবে নাকি পেট্রো রসায়ন শিল্প হবে নাকি ইস্পাত শিল্প হবে নাকি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হবে? বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হচ্ছে এখানে আনসার হবে গয়েরটা, অর্থাৎ হচ্ছে বস্ত্র বয়ন শিল্প। ঠিক আছে, আচ্ছা দেখো এই মধ্যে কিন্তু আমাদের 9টা কোশ্চেন আনসার করা হয়ে গেল, এবং কি ইজিভাবে কোশ্চেন এসছে এবারে, মানে কোশ্চেন করতেও কেমন একটা মজা লাগছে। চলো নেক্সট হচ্ছে 1.10 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি কোনটা? NH7 না NH6 নাকি NH48 নাকি NH55? ভারতের দীর্ঘতম যে জাতীয় সড়ক আছে সেটা কোনটা? ন্যাশনাল হাইওয়ে 7 নাকি ন্যাশনাল হাইওয়ে 6 নাকি ন্যাশনাল হাইওয়ে 48 নাকি ন্যাশনাল হাইওয়ে 55? তো আনসার হবে এখানে ন্যাশনাল হাইওয়ে। বলো বলো তোমরা বলো আগে তোমরা বলো। তো আনসার হচ্ছে ন্যাশনাল হাইওয়ে কত? 48, ন্যাশনাল হাইওয়ে 48। তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 48। ঠিক আছে, এবার 1.11 কি হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা? অ্যাঞ্জেল নাকি নায়াগ্রা নাকি জোক নাকি কুঞ্চিত কল? কোনটা ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা? 1.11-এ আছে ভারতের এখানে কোনটা? ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা? বলো তোমরা বলো। তো তাহলে এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিত কল। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 1.12-এ যাই আমরা। 1.12 বল ইউভিল পোকার আক্রমণে ঘটে বল ইউভিল পোকার আক্রমণ ঘটে কোন গাছে? চা গাছে না কার্পাস গাছে নাকি ইক্ষু গাছে নাকি কফি গাছে? বল ইউভিল এক ধরনের পোকা যেটা গাছেতে আক্রমণ করে থাকে, সেটা কোন গাছে হয় বা কোন চাষের সময় এটা তোমাদের দেখতে পাও? তো আনসার হচ্ছে কয়েকটা কার্পাস গাছে কিন্তু ইউভিল পোকার আক্রমণ আমরা দেখতে পাই। ঠিক আছে, 1.13-এ যাই। মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো কি? গ্রীষ্মকাল নাকি শীতকাল নাকি শরৎকাল নাকি বর্ষাকাল? মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি কি? গ্রীষ্মকাল না শীতকাল নাকি শরৎকাল নাকি বর্ষাকাল? তো 1.13 যার আনসার হবে কিন্তু আমাদের বর্ষাকাল। মৌসুমি জলবায়ুর প্রভাব আমরা জানি, মৌসুমি বিস্ফোরণের ফলে আমাদের বর্ষাকালের সৃষ্টি হয়। ঠিক আছে, বা বর্ষা ঋতুর সূচনা হয়। 1.14 হচ্ছে ভারতে ভূবৈচিত্র্যমূলক মানচিত্রের প্রকাশক সংখ্যাটিকে ইসরো নাকি SOI নাকি নাসা নাকি ন্যাটমো? তো এখানে আনসার হবে SOI। ঠিক আছে, তাহলে কিছু ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো SOI। তো দেখো আমাদের কিন্তু এখানে অলরেডি 14টা যে এমসিকিউ ছিল সেই 14টা এমসিকিউ আমরা করে নিলাম, এবং প্রত্যেকটা খুব ইজি, এবং এখানে কিন্তু ছাঁকায় 14 নম্বর কিন্তু আমাদের কাছে চলে এলো। এবার নেক্সট আমরা যাচ্ছি যে নিম্নলিখিত বাক্যগুলো কোনটা শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ সেটা আমাদের লিখতে হবে। শুদ্ধ হলে তালিবস্যয় হস্য লিখবো, আর অশুদ্ধ হলে আমরা লিখবো। এখানেও কিন্তু আমাদের 6 নাম্বার রয়েছে, 6 নাম্বার। ঠিক আছে, ক বিভাগে চলে আসছে। তো আচ্ছা আমরা এবার এখানে দেখছি যে নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা কিন্তু অশুদ্ধ, কেননা মিসিসিপি যে নদী আছে সেইটা কিন্তু পাখির বদ্বীপের আঙুলের মতো দেখতে হয়। সো এটা কিন্তু অশুদ্ধ বা ভুল। আমরা সত্য মিথ্যা যদি দেখি বা ভুল ঠিক যদি দেখি, তাহলে নীল নদের বদ্বীপ কিন্তু পাখির পায়ের মতো দেখতে নয়, এটা অশুদ্ধ। নেক্সট হচ্ছে 2 নম্বর 2.1.2 যেটা ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ। এটা কি হচ্ছে না ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ, এটা ঠিক না ভুল বা এটা শুদ্ধ না অশুদ্ধ? তোমরা একটুখানি চেষ্টা করো দেখি, ভিডিওটা পজ করে কিন্তু তোমরা নিচে কমেন্টে লেখো। ঠিক কীভাবে লিখবে? 2.2.2.21 করে এখানে নিচে অপশানটা লিখে দাও যে ঠিক না ভুল। তাহলে তোমরা এখানে কিন্তু আনসারটা হচ্ছে এটাও ভুল, তার কারণ হচ্ছে ভারতের যে সর্বোচ্চ ইয়েটা আছে, হ্যাঁ ভারতের যে সর্বোচ্চ মালভূমিটা রয়েছে সেটা কিন্তু ডেকান ট্র্যাপ নয়, সেটা হচ্ছে লাদাখ মালভূমি। আর ডেকান ট্র্যাপ হচ্ছে কি না দক্ষিণ ভারতের একটা লাভা মালভূমি।
আচ্ছা এবার হচ্ছে 2.1.3 স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। একদমই ঠিক, এটা কিন্তু স্ক্র্যাবার পদ্ধতিতে আমাদের যে বায়ুর ধোঁয়া এবং বর্জ্য নিষ্কাশন করা হয়। আচ্ছা 4 হচ্ছে টর্নেডো একটু নিয়ত বায়ুপ্রবাহ। টর্নেডো তো একটা নিয়ত বায়ুপ্রবাহ, মানে আর তো কিছু বলাই নেই এখানে। এখানে তো তোমাদেরকে নতুন করে টর্নেডো বা এই সমস্ত ঝড় কতটা নিয়ত বায়ুপ্রবাহ বা নয় সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো টর্নেডো কিন্তু নিয়ত বায়ুপ্রবাহ নয়, এটা কিন্তু ভুল, বা এটা হচ্ছে অসত্য বা অশুদ্ধ। ঠিক আছে, তাহলে টর্নেডো একটু নিয়ত বায়ুপ্রবাহ, এটা হচ্ছে অশুদ্ধ। আচ্ছা 2.1.5 পিঙ্ক সিটি বলা হয় কাকে? জয়পুর শহরকে পিঙ্ক সিটি বলা হয়, একদম সঠিক। এবং ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদী সঞ্চয় কাজের জন্য, এটাও কিন্তু ভুল। ঠিক আছে, ডিমের ঝুড়ি যে 1.1.6 ডিমের ঝুড়ি, আচ্ছা এটা কিন্তু ভুল। ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফল, এটা ভুল। এবং লাস্ট আমাদের যে প্রশ্ন 2.1.7 বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তু কণাকে এরোসেল বলে, এটা কি হবে বলো? বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসেল বলে, এটা ঠিক না ভুল? এটা কিন্তু আমাদের ভুল, এটাও কিন্তু আমাদের ভুল। তো এখানে আমরা কিন্তু 7টা রয়েছে, এখানে একটা এক্সট্রা দেওয়া ছিল, আমাদের 6টা করতে হবে। তো এখানেও কিন্তু আমরা পাক্কা 6 নম্বর পেয়ে গেলাম। তাহলে প্রথম থেকে আরেকবার বলে দিই, যেটা রয়েছে নীল নদের বদ্বীপ, এটা হচ্ছে অসত্য। ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ, এটাও হচ্ছে অসত্য। 3 নম্বর স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া, এটা হচ্ছে সত্য। 4 আসছে আমাদের টর্নেডো নিহত হবে, এটা অসত্য। পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, সত্য বা শুদ্ধ। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে ডিমের ঝুড়ি ভূমিরূপটা, এটাও হচ্ছে অশুদ্ধ। আর তার সাথে বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন এরসেল বলে, এটাও হচ্ছে অসত্য। ঠিক আছে, এর পরবর্তীকালে আমরা আসি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে। শূন্যস্থান পূরণ হচ্ছে 2.2 এর দাগে, যেখানে আমাদের এখানেও 6খানা, যে কোনো 6টা করতে হবে। আমরা এখানে প্রত্যেকটাই করবো, 7টা দেওয়া আছে 7টাই করবো, কিন্তু তার মধ্যে 6টা কিন্তু তোমাদের পরীক্ষায় করতে হবে। এবং পরীক্ষায় যখন লিখবে তখন কিন্তু শুধু শূন্যস্থান পূরণটা লিখবে না, একদম পুরো ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত পুরোটা লিখবে। ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, ভারতের হিমালয় একটি, আনসারটা লিখবে, নিচে দাগ দিয়ে দেবে, দিয়ে লিখবে। তাহলে ভারতের হিমালয় কি হচ্ছে না, একটি ভঙ্গিল পর্বত। ঠিক আছে, ভারতের হিমালয় একটি ভঙ্গিল পর্বত, শূন্যস্থানের জায়গায় ভঙ্গিল পর্বত লিখবে, ভঙ্গিল লিখবে। ঠিক আছে, এবার 2.2.2 ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম ড্যাশ। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হচ্ছে ড্যাশ। তো ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হচ্ছে ইট শিল্পের বর্জ্য পদার্থ। ঠিক আছে, আচ্ছা এবার 2.2.3, যেখানে আমরা যেতে পারি শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ড্যাশ বলে। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে কি বলে? না এখানে ল্যান্ডফিল বলে। অর্থাৎ কি হচ্ছে, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ল্যান্ডফিল বলে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 2.2.4 ভারতের প্রথম পাতাল রেলপথ কোথায় চালু হয় বা কোন শহরে চালু হয়? তো ভারতের যে প্রথম পাতাল রেল চালু হয়েছিল সেটা হয়েছিল কলকাতা শহরে 1984 সালে। ঠিক আছে, এই সালটাও জেনে রাখো, তোমাদের হয়তো কাজে লেগে যেতে পারে। আচ্ছা নেক্সট হচ্ছে ITCZ দেখা যায় কোন অঞ্চলে? তো ICCZ দেখা যায় কোন অঞ্চলে, এটা তোমরা একটু বলার চেষ্টা করে দেখি। 5 নম্বরটা কি হবে? 5 নম্বরটা তোমাদের একটুখানি ভিডিওটা পজ করে নাও, ভিডিওটা পজ করে কিন্তু তোমরা বলার চেষ্টা করো কি হবে এখানে। তো আনসার এখানে আমরা খুব ইজি, যেটা হচ্ছে বিষুব রেখার কাছে। তাহলে কি হচ্ছে না, ITCZ দেখা যায় বিষুব রেখার কাছে বা বিষুব রেখা দেখা অঞ্চলে। ঠিক আছে, ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশের প্রভাবে, ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্পর সাথে ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় কি? কুয়াশা বা ধোঁয়াশার সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা এখানেও কিন্তু আমাদের 6টা কোশ্চেন হয়ে গেল, 7টা কমপ্লিট, এবং এখানে আমরা ছাকা 6 নম্বর পেয়ে গেলাম। দেখো 6 হচ্ছে 12, আর প্রথমটা ওখানে ছিল তোমাদের হচ্ছে 14, তাহলে 14 হচ্ছে 26 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি এখানে করে ফেললাম। ঠিক আছে, এইবার আমরা যাব যে একটি বা দুটি শব্দের উত্তর দেওয়া, যে কোনো 6টা। এখানেও কিন্তু আমাদের 8খানা প্রশ্ন রয়েছে, দুটো বেশি দেওয়া রয়েছে, 8টার মধ্যে আমাদের 6টা এখানে করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা যাই এবার, ভারতের বৃহত্তম নদী বদ্বীপটির নাম কি? ভারতের বৃহত্তম নদী বদ্বীপটার নাম কি? আনসার হবে এখানে ভারতের বৃহত্তম নদী বদ্বীপটার নাম হচ্ছে মাজুলি। ঠিক আছে, যা আসামের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত, যা আসামের ব্রহ্মপুত্র নদীর কাছে অবস্থিত। ঠিক আছে, বা নদীতে অবস্থিত। আচ্ছা
এবার হচ্ছে 2-এর 3-এর দাগে 2, বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। বায়ুর যে সঞ্চয় কাজ, সেই সঞ্চয় কালে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। আমরা এখানে লিখতে পারি লোয়ের সমভূমি, বায়ু সঞ্চয় কাজের ফলে হয়, এবং তার সাথে আমরা বালুকণা বা বালুটার জটকা বা বালিয়াড়ি, এগুলো কিন্তু বায়ুর সঞ্চয় কাজের ফলে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এইবারে পরবর্তীকালে প্রশ্ন হচ্ছে 3-এর দাগে দুন উপত্যকা কাকে বলে? দুন উপত্যকা কাকে বলে? তো দুন উপত্যকা কাকে বলে? দুন উপত্যকা কাকে বলে? যে দুন উপত্যকা হলো হিমালয় পর্বতমালায় অবস্থিত একটি অনুদৈর্ঘ্য উপত্যকা। ঠিক আছে, এই ধরনের উপত্যকা সাধারণত শিবালিক পর্বতমালা এবং ক্ষুদ্র হিমালয়ের মধ্যে অবস্থিত হয়। দুন শব্দটি স্থানীয়ভাবে একটি উপত্যকা বোঝাতে ব্যবহৃত হয়। এবার দুন উপত্যকা যদি আমরা একটু গঠন সম্পর্কে জেনে নিই, তাহলে কি হচ্ছে, ভূতাত্ত্বিক কারণ কী হতে হয়, ভারতীয় পাত এবং ইউরেশিয়ান পাতের সংঘর্ষের ফলে ভাঁজ হওয়ার কারণে এই উপত্যকাগুলো তৈরি হয়ে থাকে। ঠিক আছে, আবার যদি নদীর ভূমিকা অনুযায়ী দেখি, তাহলে কী হবে, হিমালয়ের যে হিমালয়ান নদীগুলো রয়েছে এই উপত্যকায় প্রবাহিত হয়ে মোটা পলল জমা হয়, এর ফলে উপত্যকার আকার কিন্তু পরিবর্তিত হয়ে থাকে। এবার যদি আমরা দুন উপত্যকার একটু বৈশিষ্ট্যর কথা বলি, অনুদৈর্ঘ্য আকৃতি দুন উপত্যকাগুলো দীর্ঘ এবং সরু হয়ে থাকে। উর্বর মাটির এগেনস্টে কি যদি বলি, না নদীগুলি যে পলল জমা করে সেগুলি মাটিকে উর্বর করে। এবার যদি তোমাকে বলা হয় যে একটা দুন উপত্যকার উদাহরণ দিতে বলা হচ্ছে, যে দুন উপত্যকার একটা উদাহরণ, তো দুন উপত্যকার আমরা উদাহরণ যদি দিই, উত্তরাখণ্ডের দেরাদুন হলো একটি বিখ্যাত দুন উপত্যকার উদাহরণ। ঠিক আছে, এবার দুন উপত্যকা আমরা গুরুত্ব দেখতে পারি, কৃষির ক্ষেত্রে কী হয়, মাটি উর্বর হয় এবং সেখানে কৃষি উৎপাদন ভালো হয়ে থাকে, বসতি অনেক মানুষ এই উপত্যকায় বসবাস করতে পারে, পর্যটন শিল্প হিসেবে কিন্তু এটা হয়ে থাকে এবং মানে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। তো মোটামুটি এখানে দুন উপত্যকা কাকে বলা হচ্ছে, না তোমরা দুন উপত্যকা যদি হিমালয় পর্বতমালা অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকা, এই ধরনের উপত্যকা সাধারণত শিবালিক পর্বতমালা এবং ক্ষুদ্র হিমালয়ের মধ্যে অবস্থিত দুন শব্দটির স্থানীয়ভাবে একটি উপত্যকা বোঝাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এটা কিন্তু খুবই সহজ, আমি কিন্তু এটা বলবো না, তোমরা ভিডিওটা পজ করে আনসারটা নিচে কমেন্টে লেখো 2.3.4 করে। ঠিক আছে, 2-এর 3-এর তোমরা 2.3.4 লিখলেই আমি বুঝে যাবো, ওখানে কমেন্টে লেখো। তো ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা আছে, স্পেস এজেন্সি, ঠিক আছে, সো যারা স্পেস নিয়ে গবেষণা করে, সেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে কিন্তু ইসরো। ঠিক আছে, ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থার নাম আছে সেটা হচ্ছে ইসরো। ঠিক আছে, আমেরিকাতে যেমন নাসা আছে, ভারতে কিন্তু ইসরো। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 2-এর 3-এর দাগের 5, ই ওয়েস্ট কি? ই ওয়েস্ট মানে হচ্ছে ই ওয়েস্ট কি? তো ই ওয়েস্ট এখানে কি না, ই ওয়েস্ট হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে, আমরা যদি বলি এখানে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য, মানে শোনো অনেক রকম বর্জ্য হয়, তো এখানে ই ওয়েস্ট বলতে ইলেকট্রনিক বর্জ্য। তো ইলেকট্রনিক বর্জ্য হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা পরিত্যক্ত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সরঞ্জামকে বুঝি। এই বর্জ্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি থেকে হয়ে থাকে, যেমন কম্পিউটার বা ল্যাপটপ, পুরনো কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি। যখন এগুলো খারাপ হয়ে যায় আমরা ফেলে দিই, তো এগুলো একটা ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য হিসেবে পরিগণিত হয়। মোবাইল ফোন, পুরনো মোবাইল ফোন খারাপ হয়ে গেলে ফেলে দিয়ে যেমন নতুন কিনলে, তো এই পুরনো মোবাইলটা কিন্তু যখন আমরা একদম ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়, তখন সেটা কিন্তু ই ওয়েস্ট হয়ে যায়। পুরোনো টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ছোটো ইলেকট্রনিক যন্ত্র, ক্যামেরা, ভিডিও গেম, যে কোনো কিছু কিন্তু হতে পারে, ঠিক আছে, তো এগুলো হচ্ছে ই ওয়েস্ট। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? তো ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয় ইন্দিরা পয়েন্টকে। ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয় ইন্দিরা পয়েন্টকে। এই ইন্দিরা পয়েন্টের অ্যাকচুয়ালি যে অবস্থান, সেটা কোথায়? ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বৃহৎ নিকোবর দ্বীপে কিন্তু অবস্থিত। তো ভৌগোলিক অবস্থান যদি বলি, যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী, কিন্তু ইন্দিরা পয়েন্ট ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত একটি ভূখণ্ড। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা যাই। নেক্সট হচ্ছে এখানে আমাদের হচ্ছে বোলসন কি? বোলসন, আচ্ছা, তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বোলসন কি? আচ্ছা, বোলসন হলো একটি বিশেষ ধরনের ভূমি গঠন বা সাধারণত শুষ্ক বা আধা শুষ্ক অঞ্চলে পাওয়া যায়। তাহলে বোলসন হলো একটি বিশেষ ধরনের ভূমি গঠন যা সাধারণত শুষ্ক বা আধা শুষ্ক অঞ্চলে পাওয়া যায়। এটি একটি বড়
বন্ধ ভূখণ্ড যা চারিদিকে পাহাড় বা উঁচু জমি দ্বারা পরিবেষ্টিত থাকে। বলসন এলাকাগুলিতে জলধারা বাইরের দিক থেকে প্রবাহিত না হয়ে অভ্যন্তরীণ দিকে গিয়ে শুকিয়ে যায়, যা কি করে না লবণাক্ত হ্রদ তৈরি করে। ঠিক আছে, অভ্যন্তরীণ নিষ্কাশন কি হচ্ছে না, এই অঞ্চল বৃষ্টির জল বাইরের দিক থেকে প্রবাহিত হয় না, বরং জল অভ্যন্তরীণ দিকে গিয়ে শুকিয়ে লবণাক্ত সমতল বা হ্রদ তৈরি করে। ঠিক আছে, এটি শুষ্ক আবহাওয়া এবং মরুভূমি অঞ্চলে বেশি দেখা যায়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে অনেক মরুভূমি এলাকায় এই ধরনের বলসন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে পরবর্তী প্রশ্ন আমাদের বলসনের পরে লাস্ট হচ্ছে 2.3 দাগের, সেটা হচ্ছে সোনালী তন্তু কাকে বলা হয়। এটাও খুব ইজি। তো এখানে সোনালী তন্তু কাকে বলে, তো আমরা কিন্তু খুব ভালোভাবে জানি যে পাটকে কিন্তু সোনালী তন্তু বলা হয়। এগুলো কিন্তু একদম ছোটো ছোটো আনসার, তোমরা কিন্তু পুরোটাই লিখবে। দেখো আমরা যদি এখানে দেখি যে একদম ছোটো ছোটো উত্তর বলতে এখানে 2.8 এটা পার্ট, তারপর হচ্ছে এখানে ইন্দিরা পয়েন্ট, ইসরো, তারপরে মাজুলি, তারপরে এই লোয়েস্ট, এগুলো কিন্তু একদম শর্টে শর্টে রয়েছে অ্যান্সারগুলো। তোমরা চেষ্টা করবে কিন্তু একদম পুরো লাইনে লেখার, একদম জাস্ট এরকম লিখে বেরিয়ে আসবে না যে সোনালী তন্তু 2.3.8 পার্ট, না এরকম লিখবে না, সোনালী তন্তু বলা হয় পাটকে, এরকম পুরোটা কিন্তু লিখে তারপর লিখবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যাব বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখা। এখানে চারটে এদিকে আছে বাঁ দিকে, চারটে আছে ডান দিকে, তো আমাদের কিন্তু এখানে মিলিয়ে লিখতে হবে। আচ্ছা মিলিয়ে লিখতে হবে, তো আমি একবার এখানে ইউট্রিফিকেশন বাঁদিকে রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে নদীর সমভূমি প্রবাহ, তারপর হচ্ছে কালবৈশাখী, তারপর হচ্ছে ডক্টরস উইন্ড, তার এদিকে ডান দিকে রয়েছে প্লাবনভূমি, তারপর রয়েছে প্রাণীর মৃত্যু, তারপর রয়েছে হাড়মাট্টান এবং তারপর রয়েছে মার্চ এপ্রিল। তো ইউট্রিফিকেশন কার সাথে যাবে, প্লাবনভূমির সঙ্গে না প্রাণীর মৃত্যুর সাথে, নাকি হাড়মাট্টানের সাথে, নাকি মার্চ এপ্রিলের সাথে? তো এখানে কি হচ্ছে আনসার হবে এখানে তোমার যে ইউট্রিফিকেশন সেটা কিন্তু প্রাণীর মৃত্যু, ইউট্রিফিকেশন হচ্ছে প্রাণীর মৃত্যুর সাথে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে আমাদের নদীর সমভূমি প্রবাহ, নদীর যে সমভূমি প্রবাহ সেটা কার সাথে, প্লাবনভূমির সঙ্গে যাচ্ছে নাকি হাড়মাট্টার সাথে, মার্চ এপ্রিলের সাথে যাচ্ছে? কিন্তু প্রাণীর মৃত্যু যেহেতু হয়ে গেছে, আমরা প্রাণীর মৃত্যুটাকে আর কিন্তু ধরছি না। তো এখানে নদীর সমভূমি প্রবাহ কিন্তু প্লাবনভূমির সাথে এখানে রিলেটেড রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কালবৈশাখী কার সাথে যাচ্ছে, প্রাণীর মৃত্যুর সাথে যাচ্ছে নাকি প্লাবনভূমির সাথে যাচ্ছে, নাকি মার্চ এপ্রিল সাথে যাচ্ছে, নাকি হাড়মাট্টার সাথে যাচ্ছে? তো কালবৈশাখী কিন্তু এখানে মার্চ এপ্রিল মাসে হয় আমরা জানি, তো কালবৈশাখী কিন্তু এখানে মার্চ এপ্রিল সাথে যাচ্ছে। এবং ডক্টরস উইন্ড তো একটাই পড়ে রয়েছে আমরা জানি এখানে, বাকিগুলো সবকটা গেছে মার্চ এপ্রিলে হবে না, প্রাণী মৃত্যু হবে না, প্লাবনভূমি হবে না, একটাই পড়ে রয়েছে ডক্টর উইন্ড, সেটা হচ্ছে হাড়মাট্টান। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখানে এটাও করে নিলে। তো এইভাবে আমাদের কিন্তু পুরো যে 1 নম্বরের শর্ট কোশ্চেন্সগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পুরোপুরি শেষ করলাম। এবং এই যে এমসিকিউগুলো রয়েছে মানে শর্ট ক্রাইব কোশ্চেনগুলো রয়েছে, এইগুলোর পরে কিন্তু আমরা চেষ্টা করব অবশ্যই 2 নম্বর 5 নম্বর বা 3 নম্বর যেগুলো রয়েছে সেগুলোতে যাওয়া। তো আজকের জিওগ্রাফির যে সেট 1 জিওগ্রাফির তোমাদের এবিটি টেস্ট পেপার জিওগ্রাফির পেজ নাম্বার 57-এর যে আনসারগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এরপরে আবার আমরা জিওগ্রাফির নেক্সট এপিসোড নিয়ে আসছি, সেখানে আরেকটা নতুন চ্যাপ্টার করব। আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন জানাও। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে চ্যানেলে যোগদান করতে পারো। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ভালো করে পড়াশোনা করে প্র্যাকটিস করতে থাকো। চলো টাটা।